ইন্ডিয়া রেডিও, নানা রঙে 90। এখন শুনবেন অল ইন্ডিয়া রেডিওর 90 বছর উপলক্ষে রেডিও ফিচার বেতার নাটক ঐতিহ্যের কথকতা। রচনা ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আমি একালের মানুষ নই, সেকালের মানুষ হয়ে পৌঁছেছি এখানে। আমার তো মনে হয় বেতার নাটকের অভিনয়ে অভিনেতার দায়িত্ব অনেক বেশি। এখানে দর্শককে চোখে দেখা যায় না, এখানে সাজসজ্জার বালাই নেই, এখানে মঞ্চের মায়া নেই। সুতরাং অভিনয়ের ত্রুটি অন্য দিক থেকে পূরণ করার কোনো উপায় নেই। একমাত্র যথার্থ অভিনয় দিয়েই বেতার শ্রোতাদের মনোরঞ্জন করতে হবে। মঞ্চে বা চিত্রে যাদের পরিচয় দর্শক, এখানে তাদের পরিচয় শ্রোতা। দর্শনগ্রাহ্য কিছুই নেই এখানে। সুতরাং বেতার নাটকের অভিনয় জমানো রীতিমতো শক্ত ব্যাপার। লিখেছিলেন অহিন্দ্র চৌধুরী। মাগো, ক্রিমিনাল বাপের সন্তান বলে তোমার মনে যে ঘৃণা রয়েছে তা দূর করবার কোনো উপায় নেই। কিন্তু তুমি যে নিরপরাধ সেই প্রমাণ আমি করে দিয়ে যাচ্ছি। জানি জীবনে তুমি তোমার ক্রিমিনাল বাপকে মার্জনা করতে পারবে না, কিন্তু তার জন্য যদি 2 ফোঁটা চোখের জল ফেলো তাতে তোমার কোনো ক্ষতি হবে না, অথচ তার অভিশপ্ত আত্মা শান্তি পাবে। আপনি কে? ক্রিমিনাল, ক্রিমিনাল না, জেন্টলম্যান অফ দ্য জুরি। তটিনী বিষ দেবে? ব্রিটিশ ফার্মাকোপিয়া যে বিষের পরিচয় নেই সে বিষ তটিনী কোথায় পাবে? সে বিষ রয়েছে আমার আয়রন সেফে, সে বিষ রয়েছে ললিতার স্টমাকে, সে বিষ রয়েছে এই হুজুরের টেবিলে রাখা ছোট্ট এই ক্যাপসুলে। সেই বিষ সমর আমার কাছ থেকে চুরি করেছিল, তটিনী নয়। সে বিষ সমর জলে মিশিয়েছিল, তটিনী নয়। আর সে বিষের ফলে কত আকস্মিক মানুষের মৃত্যু হয় তার প্রমাণ দেব বলে এই বিষ আমি আরেকটি ক্যাপসুলে ভরে এনেছি। এই সেই বিষ, এই আমি মুখে ফেলে দিলুম। জেন্টলম্যান অফ দ্য জুরি, মাত্র 2 মিনিট সময় আছে। Get a doctor! Doctor! No doctor can save me, my lord. Now, gentlemen of the jury, pronounce your verdict. Is she guilty or not guilty? Guilty or not guilty? Not guilty! Not guilty. Not guilty. Mom. বাবা, বাবা, বাবা। নাটকের নাম তটিনীর বিচার। শচীন সেনগুপ্তের লেখা এই নাটকেরই অন্য একটা অংশে অন্য এক অভিনেতা। সবচেয়ে বড় কথা, তটিনী মিত্র যে ললিতা দেবীর হাতে কোনো সময় জলের গ্লাস তুলে দিয়েছিল তাতে বিষ মেশানো তো পরের কথা, তাকেও দেখেছে বলে শোনা যায়। একমাত্র ললিতা দেবী মৃত্যুর পূর্বে তটিনীর নাম করে গেছেন, কিন্তু তা করবার কারণ যে আছে তা বসন্ত চ্যাটার্জির, কলিকা দেবীর এবং শৈলেশ সেনের সওয়াল জবাবে প্রকাশ পেয়েছে। সুতরাং তটিনী মিত্রের বিরুদ্ধে অভিযোগ উপস্থিত করবার কোনো সঙ্গত কারণ যেমন আমরা খুঁজে পাইনি, তেমনি আপনারাও খুঁজে পাবেন না। আর অকারণে কাউকে দণ্ড দেবার জন্য আপনারা আসনে বসেননি। আমার মক্কেল শ্রীমতী তটিনী মিত্রের জীবন মরণ সম্ভ্রম সবই নির্ভর করছে আপনাদের ন্যায় বিচার এবং সুবিচারার ওপর যোগ্য বিচারকদের হাতে সমর্পণ করে আমি আসন গ্রহণ করলাম। অভিনেতার নাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আকাশবাণীর নাটকের জন্মলগ্ন থেকে যিনি স্টাফ আর্টিস্ট। পদের নাম শুনে অবশ্য বোঝা কঠিন তার অবদানের বিস্তার। তিনি স্ক্রিপ্ট লিখেছেন, অভিনয় করেছেন, পরিচালনা তো করেইছেন। এক কথায় বেতারের নাটককে রূপ দিয়েছেন তিনি। নট নাট্যকার পরিচালক মনোজ মিত্রের স্মৃতিচারণে ধরা পড়ে বীরেন্দ্র কৃষ্ণের মনোভাব। অত সস্তা নয় রেডিও অ্যাক্টিং। এ তোমার সিনেমার অ্যাক্টিং নয় বাবা। প্যান্টটা পরলে, চুলটা আঁচড়ালে, জুতোটা গলিয়ে ফিতে বাঁধতে বাঁধতে ঘাড় ঘুরিয়ে কাউকে দেখলে, তারপর বউয়ের হাত থেকে পানটা নিয়ে আপিসে বেরিয়ে গেলে, হয়ে গেল অ্যাক্টিং।
বলো তো 4টে লাইন ঠিকঠাক, তোমার দৌড় বুঝি? বুঝলে, বেতারেই ঠিক অভিনেতা চেনা যায়। আলো নেই, বাজনা নেই, মেকআপ নেই, প্রম্পটার নেই, নিজের শক্তিতেই তোমাকে এখানে অভিনয় করতে হবে। 21 শতকের 1/4 পেরিয়ে এসেও এ কথাটা সত্যি, অক্ষরে অক্ষরে। ঝগড়া যদি করার ইচ্ছে থাকে নিজেদের বাড়ি থেকে করুন, এটা ভদ্রলোকের বাড়ি। সে তো দেখতেই পাচ্ছি, নইলে উড়ে বেড়ানো নাতনির জন্য আপনি সম্বন্ধ করে বেড়ান। কি বাড়ি বই অপমান? আপনারা ভেবেছেন কি? গণপতি, গণপতি, নিয়ে আয় আমার বন্দুক। আরে জান মশাই, বন্দুক দেখাচ্ছেন? ওরকম বন্দুক আমি জীবনে অনেক দেখি। আপনি তো দেখবেনই, আগে দেখাবো ওই বিয়াক্কের বুড়োটাকে। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? ঠিকই বলছি। মানে বুঝলেন কিনা, আমি এসবের কি জানি বলুন তো? হ্যাঁ, ভালো করে জেনে শুনে যাতে সম্বন্ধ করেন, সেই জন্য এই ব্যবস্থা। গণপতি, এই গণপতি, ঠিক আছে আমি নিজেই যাচ্ছি। দাদু, দাদু জিও না দাদু, শোনো দাদু জিও না। কখনো না, কখনো না। আমি ও রায় বাহাদুর বড়দাকান্ত রায়, বাড়ি বয়ে এই অপমানের শোধ আমি যদি না নিতে পারি। এই কেউ করে রেনুর বন্ধু না? আরে শোনো শোনো, আরে বাবা শোনো, বাড়াচ্ছ কেন? আরে শোনোই না। ছাড়ুন না, ছাড়ুন, মানে আমার মানে আরে এসোই না, এসো এসো এসো, শুনুন, মানে এসো। এই দেখুন, এই দেখুন, নাতনির আবার পাত্রের ভাবনা নেই, বুঝতে পেরেছেন? ব্রিলিয়ান্ট ছেলে, জার্মানির ডক্টরেট। কি অনু ঠাকুরপো, কিরে তুই, তোর মিটিং হয়ে গেল? মানে না না বাবা, ইয়ে আর কি, মানে বাবা? কি বাবা? কেন, নিজের ছেলেকেও বাবা বলে ডাকতে দেবেন না নাকি? নিজের ছেলে মানে আপনার ছেলে তো স্কুলে পড়ায় বললেন। এখনো তো বলছি। কিরে বল, তুই স্কুলে পড়াস কিনা? হ্যাঁ বলছি তো, মানে স্কুলেই, মানে আপাতত একটা চাকরি। কি বলছো অনিশ? তাহলে তোমার বিজনেসম্যান বাবা? বিজনেসম্যান দেশের কাজ তো সেও যাকে বলে এক ধরনের। থামা। তাহলে বাড়ি গাড়ি ডক্টরেট। দাদু 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 তুমি আমার কথা শোনো দাদু, তুমি যা শুনেছো অনিশ সেসব কিছুই না। কিছুই না, কিছুই না, কিছুই না, না। মানে সব মিথ্যে। দিদি ভাই, আমাদের সব গোলমাল হয়ে যাচ্ছে রে। দাদু, আমি ওকে মিথ্যে বলতে শিখিয়েছিলাম। ওই শিখিয়েছিল। পাছে তুমি অপছন্দ করো। ডেঞ্জারাস, এই, ডেঞ্জারাস! এই, এই মেয়ের সঙ্গে কিনা আমি। তুই ডেঞ্জারাস। নাটকের নাম যষ্টি মধু। এক মুহূর্তের জন্য মনোযোগ সরতে দেন না জগন্নাথ বসু, সত্য বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার। তবে অভিনয়ের থেকেও বেতার নাটকে বড় হয়ে থেকেছে স্ক্রিপ্ট। দুঃখের হলেও এ কথা সত্যি যে সহজে মেলে না বেতারের উপযোগী নাটকের স্ক্রিপ্ট। তাই তো বাণীকুমার বলেছিলেন, মজাটা দেখো, 1.5 পাতা জুড়ে খালি বার্নার্ড শ কায়দায় দৃশ্যসজ্জা বর্ণনা করে গেছে। রেডিও স্টেশনে কি স্টেজ আছে? আরে মাইক্রোফোনের সামনে অভিনয়। না, এদের মাথা থেকে থিয়েটারের ভূত না সরলে বেতার নাটকের কোনো ভবিষ্যৎ নেই। মঞ্চ নাটকের সঙ্গে জুড়ে থাকা লেখক বেতার নাটকে সহজে ঢালতে পারেন না নিজেকে। ব্যতিক্রমী লেখক তো অবশ্যই আছেন, তবে সে যুগের মতো আজও পরিস্থিতিটা একই রকম। সংখ্যায় খুবই কম তারা। অল ইন্ডিয়া রেডিওর প্রয়োজনে মঞ্চের নাটককেও অবশ্য সাজিয়ে নেওয়া হয়েছে বেতারের মতো করে। 1950 সালে মঞ্চের জন্য ঋত্বিক ঘটক লিখেছিলেন জ্বালা। সেটাই একদিন শোনা গেল বেতারে। গৌরচন্দ্রিকা না হয় পরেই করো। বুড়ো, তুমি মরার কথা ভেবেছিলে কখন? যখন আর পাচ্ছিলাম না একা বোঝা টানতে। ইয়ন, আমার উপর অত্যাচার দেখে দারুণ অভিমানী। একা গলায় দড়ি দিলে। আপনি কি করেছিলেন দিদিমণি? আগুন দিয়েছি গায়ে, একলা ঘরে। খোকা, জানোই তো গোলাদা, ঝাপান মারছি রেলের তলায়। আর আমি গলায় পাথর বেঁধে খালের জলে ঝাঁপিয়েছি, একা একা ঘুরে ঘুরে। আবার গাও তো দেখিনি কর্তা। তোরা সেই বলতে পারো, পাগল আমার বলবে কি? তবু বলছি, আমি না এত গাইতে কেউ বলে দিল। রাগ করো না ভাই। আমি
একলা চলেছি এইভাবে। ব্যাস ব্যাস, চুপ করো। ওইটি গোড়ায় গলদ। আমরা সবাই একলা চলেছিলাম ওইভাবে। ঠিক ঠিক। এই ভোলা, তুই একটা মজুর, তুই কি করে এটা ধরে ফেললি? আমরা এত পড়েও। হ্যাঁ, জানি না, হঠাৎ মাথায় ঝিলিক দিয়ে উঠলো। ব্যাপারটা পরিষ্কার হয়ে আসছে এখন আমার কাছে। ওই ভুলটাই আমরা করেছিলাম। জোট বাঁধা দরকার, জোট বেঁধে এগোনো দরকার। তবে এখন আর ভেবে কি হবে? কেন? আমাদের ছেলেপুলেরা তো আছে পৃথিবীতে, তারা জোট বাঁধলে বাঁচবে। আলবাত, সত্যি বাঁচবে, জ্বালা থেকে জুড়োনোর পথ পাবে। জরুর। ভালো বেতার নাটকের স্ক্রিপ্ট যখন সহজলভ্য হয় না, তখন খোলা থাকে জনপ্রিয় গল্প থেকে বেতার নাট্যরূপ তৈরি করার পথ। সে পথ অল ইন্ডিয়া রেডিওতে গৃহীত হয়েছে বারবার। বেছে নেওয়া হয়েছে দেশি বিদেশি লেখকদের গল্প। এভাবেই একদিন গাই দা মপাসার গল্প অবলম্বনে তৈরি হল বেদেনি। মানে আপনার যদি কোনো আক্কেল থাকতো তাহলে এইসব বাজে কথায় সময় নষ্ট করতে এই 7 সকালে এমন করে এখানে ছুটে আসতেন। একটা পথের ভিখিরি, অসভ্য বেদেনি, তার সঙ্গে কিনা আমার নাম জড়িয়ে একটা। আমি ভাবতেই পাচ্ছি না কাকা, আমি ভাবতেই পাচ্ছি না কি বুদ্ধিতে, কোন বুদ্ধিতে এসব আবল তাবল কথা পারতে আজ এখানে এলেন। তবে একটা কথা আপনাকে আমি বলতে পারি কাকা, মরে গিয়ে সে রেহাই পেয়ে গেল। বেঁচে থাকলে ভদ্রলোকের নামে কুৎসিত কথা রটানোর দায়ে তাকে আমি পুলিশে দিতুম। আর আমি গিয়ে চাপকে তার পিঠের ছাল ছাড়িয়ে নিত। বেশ বেশ, ভালো কথা। আমি তাহলে উঠি এবার। তবে যাবার আগে একটি কথা অবশ্য তোমাদের কাছে আমার জেনে নেবার রয়েছে। এই যে নোংরা থলেটা দেখছো আমার হাতে, এতে অনেক টাকা আছে। টাকা টাকা তা সব শুধু কয়েক হাজার তো হবেই। হ্যাঁ, অসংখ্য বেদিনীর সারা জীবনের সঞ্চয় রেখে গেছে শোকেকে দেবার জন্য। তার নাম শুনলেই তোমরা যদি খেপে ওঠা সাব্যস্ত করো, আমি বলি কাজ নেই তোমাদের এই টাকা নিয়ে। কেমন? এ বরং গরিব দুঃখীদের বিলিয়ে দেওয়াই ভালো। কি বলো? আমি উঠি তাহলে আজ। তোমাদের সকালটা নষ্ট করে দেওয়ার জন্য দুঃখের সীমা নেই আমার। হ্যাঁ, কি বলেন কি বলেন? কত টাকা আছে ওই থলেতে? তা 1000-5 কিছু বেশি হবে। চট করে এখন বলো, টাকাটা নিয়ে গিয়ে গরিব দুঃখীর হাতে বিলিয়ে দেবো না রেখে যাব তোমাদের কাছে? অবশ্য পথের ভিখিরি জমানো টাকাতে যদি খুব ঘেন্না থাকে, তবে আমি বলি এই টাকা তোমাদের ছুঁয়ে কাজ নেই। ঘেন্নার কথা কে বলেছে? বরং কোনো মানুষ যদি মরে যাবার আগে কোনো শেষ ইচ্ছের কথা বলে যায়, তবে তো তার মর্যাদা দেওয়াই উচিত। কি বলো তুমি? হ্যাঁ, এটা উচিতই তো। এ কথা তো 100 বার ঠিক। মানে 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 বলছিলাম যে মরে যাবার পরে কারুর সঙ্গে কারুর তো আর ঝগড়াঝাটি থাকে না, মানে সেসব তো ফুরিয়ে যায়। কি বলুন কাকা? হ্যাঁ, বরং বরং তখন তখন খুব চেষ্টা করা উচিত যে সেই মানুষটা, যে মানুষটা মারা গেছে, তার স্বাদ আহ্লাদ যা ছিল সম্ভব হলে তা মিটিয়ে দেওয়া। অল ইন্ডিয়া রেডিওতে নাটকের যে বৈচিত্র্য, তাতে যেমন এসেছে প্রেম বিরহ, তেমনি উঠে এসেছে প্রকৃতির বিস্ময় ঘিরে উত্তেজনার ঘোর। নারায়ণ সান্যালের কাহিনীর নাট্যরূপ নিয়ে অভিনীত হয়েছে তিমি তিমিঙ্গিল। আমি ইস্টার্ন কোস্ট থেকে বলছি, পুলিশের ক্যাপ্টেন ড্যানি গ্রিন। কে? ও, ফাউলে মোয়াট, দ্যাট অনারেবল রিপোর্টার। নমস্কার নমস্কার। বলুন, কি মনে করে এই ভোরবেলায়? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই শুনেছেন, পন্ডে আটকে পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় জাতেরই তিমি, তবে ডানা তিমি কিনা জানি না, তবে পেল্লায় মাপের। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু এখনো সেটা বেঁচে আছে বলে তো মনে হয় না। কি বলছেন গ্রিন? ওল্ড রিজেস পন্ডে যদি এভাবে একটা জ্যান্ত তিমি আটকে গিয়ে থাকে, তাহলে সেটা তো একটা ওয়ার্ল্ড নিউজ। বার্জিওর নাম সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। আর আপনারা ওটাকে গুলি করেছেন। আপনার কনস্টেবল কি করছিল? বাধা দেয়নি কেন? দেখুন, বিষয়টাকে ঠিক অতটা গুরুত্ব দিয়ে ভাবিনি আমরা কেউ। ঠিক আছে, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। কনস্টেবল মালককে ওখানে পাঠাচ্ছি, আর যাতে কেউ গুলি না ছোঁড়ে সেটা সে দেখবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ছাড়ছি। ইতিহাস তৈরি করা বেতার নাটকের পালায়
বারবার ফিরে এসেছে ইতিহাসের টুকরো, যেভাবে এসেছিল বহুরূপীর পরিবেশনায় ছেঁড়া তার। তদানীন্তন ভারত সরকার সেই সময়ে লঙ্গরখানা করলেন ক্ষুধার্তদের কোনো রকমে বাঁচিয়ে রাখবার জন্যে। রহিমউদ্দির গ্রামেও লঙ্গরখানা হলো, কিন্তু সরকারি প্রক্রিয়ার অদ্ভুত বিধানে সে লঙ্গরখানার ভার পেল হাকিমউদ্দি। তারই বাড়িতে সেই লঙ্গরখানা। উইয়ারে বাড়িতে লঙ্গরখানার চাউল টাউল সব আমদানি হয়, ফির উইয়ারে হাতে হিসাব। শ্রীমন্ত, এই রকম মানুষগুলার মান নাই, কিন্তু লাভের হুঁশ আছে পুরা। ফায়দার গন্ধ পাইলে এরা ঘুষ্টি ঘুষ্টি সব কামে যায়া জোটে, সরফরাজি করে আর মজা মারে। ইহারাই দুনিয়ায় আগুন লাগে দিলে রে। হায় হায় রে, বসির আর বের মাও উঠে গেল রে, দেখি নাই তো। কাল বিয়ানে উঠিয়া বসির আর ফুলজানেক রাখি আসছি ওয়ার ফুফের বাড়ি। ও পিসার বাড়ি? হয়। তো কি কইলে রে? মুই ভাই শরমের সামনে যাবার পারি নাইও, হয় না কেন আপন জন। দিনের গতিক তো ভালো নয়, কি জানি খুশি হইবে কি নারাজ হইবে, তাই আমি দূরে ছাড়ি দিয়া পালিয়ে আসছি। ঠিকই করছিস। হয়তো ভাইরে, বাড়ির কাছে ছাড়ি আসতে ফুলজান খালি চৌক মুছে আর ফিরি ফিরি চায়। বসির যাবারে চায় না, তাক জোর করি ধরে নিয়ে গেল। হয় রে, আইজ খাসিস কিছু? বাড়ির যা আসিল কাল নাস্তা করি বউ বেটার হাত ধরি বাড়ি ছাড়ি চলি গেইন। তার বাদে উপাস। কাল রাতে চুপ করি থাকতে থাকতে মনে হইল যাক নি কিনারা দরিয়াত পড়ে গেছি। ভাইরে নিথাও, এর কুল নাই কিনারা নাই। বাজান বসির, দাদির বাড়ি থাকি আলু রে বসির। তোরা চলি আলি কেন রে ও বাড়ির থেকে? কাইলে রাইতে কায়ও কিছুই খায় নাই ও বাড়িতে। শ্রীমন্ত রে আইজ মত দরিয়ায় ডুবা নাইবে। হায় হায় হায়, মানুষ হয় আমি বউ বেটা খোয়াবার পাইল না। দুনিয়া আমাকে জানোয়ার বানাইবার চায়, কিন্তু মুই জানোয়ার হইবারে নয়। জানোয়ার তো নিজে মরতে পারে না, কিন্তু মানুষ তো পারে, মানুষ তো পারে। ফিরে আসে আঞ্চলিক ইতিহাসের দলিল। আসেন রাজা কৃষ্ণনাথ। কি আবার শুরু করেছো কৃষ্ণনাথ? করেছি, বেশ করেছি। আমি কয়েকটা বোঝাপড়া করতে এসেছি। বোঝাপড়া? তুমি রাজীব লোচনকে বাহার বন্ধু থেকে সরালে কেন? বেশ করেছি, ওখানে অন্য লোক যাবে, মোর রিলায়েবল। মানে ইউরোপিয়ান? সার্টেনলি। এদেশের লোক কুঁড়ে, নেশাখোর নয়, লজ্জা বদমাস, সব কটাকে হটাবো। ও হ্যাঁ হ্যাঁ, এই যাবার আগে ওই নতুন ঘোড়ার হাউন্ডগুলি দেখে যাবেন কেমন? আমি ওসব দেখতে আসিনি রাজা। তুমি এই ফিরিঙ্গিদের নিয়ে আজকাল কি সব আরম্ভ করেছো? নিত্যদিন শিকার, পার্টি, হুল্লোড়, বেবুসে দেখে তুমি হেরে যাচ্ছ কৃষ্ণনাথ। যাচ্ছি তো। দ্বারকা মশাই বিলেত চলে গেলেন, আর আমার জাহাজ কারখানা লাটে উঠল, সংবাদপত্র বন্ধ হয়ে গেল। কি করতে পারলেন আপনি? কৃষ্ণনাথ, আমি বা কি করতে পারলাম? সত্যি জাহাজ কারখানাটা হলে, আচ্ছা আমি একবার প্রসন্ন ঠাকুরকে বলি না। ওরাই তো কোম্পানিকে উস্কে কারখানাটা বন্ধ করালে, কাগজ উঠিয়ে দিলে, আর ওই রাক্ষসী দুটো কলকাতায় বসে আমার সর্বনাশ করছে।
সুপ্রিম কোর্টে কি লাভ হলো? হ্যাঁ, রাক্ষসী দুটো এখনো মেইনটেনেন্স চাইছে, মেইনটেনেন্স। আমি আমার মৃত্যু দেখতে পাচ্ছি, একটা অন্ধকার সুড়ঙ্গ। আমি হারিয়ে যাচ্ছি। না না, শোনো শোনো, আমায় একটা সুযোগ দাও। আমার কি লাভ? কি লাভ? হ্যাঁ, আপনি বুঝিনে ভেবেছেন আপনি দিগম্বর মিত্তির এখন মালদার হয়েছেন, জমিদার হয়েছেন, ঠাকুরদের হয়ে দালালিও খাচ্ছেন। কৃষ্ণনাথ, চিল্লাবেন না! দেখে রাখুন, দালালি করলে এটা আপনার পিঠে পড়বে। কৃষ্ণনাথ, হ্যাঁ, ঘোড়া চড়া শিখিয়েছেন, সেই ঘোড়ায় বেঁধে টানতে টানতে নিয়ে যাব। হ্যাঁ, আর হাউন্ড মাংস ছিঁড়ে খাবে। মনে রাখবেন, আমার এখন 15টা ঘোড়া আর 33টা হাউন্ড। কৃষ্ণনাথ, আসেন পুরা কথায় নিবদ্ধ রাজা যযাতি। তোমার তাদের বলা উচিত ছিল যে আমার বার্ধক্য যে গ্রহণ করবে তার পরিবারের সকল দায়িত্ব আমার। হ্যাঁ, আমার। শুধু তাই নয়, সে যদি চায় তাকে একটি গ্রাম, না না, একটি নয়, 10টি কিংবা 100টি, এমনকি অর্ধেক রাজত্ব আমি দিতে প্রস্তুত। আমার বার্ধক্য গ্রহণকারী যা চাইবে আমি তাই দিতে প্রস্তুত। কিন্তু কিন্তু আমি তাদের সব রকমই বলে দেখেছি পিতা, বৃথা। বৃথা? বৃথা কেন? একটি গ্রাম বা 10টি বা 100টি গ্রাম তারা নিতে চাইবে কিসের জন্য? মানুষ সবকিছু মেনে নিতে পারে, কিন্তু নিজেকে উৎসর্গ করার ফল অপরে ভোগ করুক তা প্রত্যক্ষ করতে চাইবে না কোনোদিন। ত্যাগের মূল্য কি শুধু এই? আর আর ত্যাগের ফলে যে যশ, যে অমরতা লাভ করবে, তার কি কোনো মূল্যই নেই? ত্যাগের মূল্য কি করে বোঝাবো আমি তাদের? আমি স্বীকার করছি যে যশ লাভ করে মানুষ দেবতার তুল্য হয়ে যায়, কিন্তু একজন সাধারণ মানুষের কাছে আপন সাধারণতাই তো কাম্য। নিজের ক্ষুদ্রতা, ছোট বড় হিংসা, দেশ ইত্যাদির মাঝেই সাধারণ মানুষ আনন্দ লাভ করে। দেবত্ব তো পাথরের মতো, তাকে পুজো করা যায়, মাথায় করে নিয়ে শোভাযাত্রা বের করা যায়, কিন্তু কিন্তু তাকে গলায় ঝোলানো তো যায় না। তাহলে 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 এখন উপায় কি পুরু? তুমি তুমি আর একবার না হয় শুক্রাচার্যের সঙ্গে দেখা করে এসো। যদি অন্য কোনো প্রতিবিধান থাকে তো জেনে এসো। না 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 না, তা আর হয় না পিতা। হয় না? তিনি তার সেই শিষ্যকে বলে গেছেন আমাকে যে অনুসরণ করবে তার ফল ভালো হবে। কিন্তু কিন্তু কি কি করব? আমার আমার কি উপায় আছে এখন তাহলে পুত্র? এখনো একটু উপায় আছে। আছে? আছে? কি 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 উপায় বলো বলো পুত্র। একজন এখনো বাকি আছে। কে কে বাকি আছে? কি আবার আছে? বলো বলো পুরো, কে সে? কে সে? এমনই এক তুচ্ছ কীট যার বংশে এখনো কেউ এমন কাজ করবার জন্য এগিয়ে আসে। চুপ করো মূর্খ। এই হচ্ছে তোমার উপায়? না না, তোমার সামনে আর আমি এক মুহূর্ত থাকতে চাই না। নির্বোধের মতো কাজ করো না পুরু। অকারণে নিজেকে উৎসর্গ করা বিকৃতির লক্ষণ। হেসো না তুমি। ত্যাগের জন্য গর্ববোধ করা হচ্ছে বিষের মতো মারাত্মক, কথা তুমি ভুলে যেও না। গর্ব নয় মা, মা এর নাম আনন্দ। আমাকে এই বংশের সেই সত্তাকে জানতে হবে যার বলে আমার পিতামহ প্রপিতামহগণ এমন মহান হতে পেরেছিলেন। বুঝেছি, তুমি অতীতের মরীচিকার পেছনে ছুটে মরবে। আর আর চিত্রলেখার কি হবে তাহলে? মা মা মা, তার কথা আমায় তুমি মনে করিয়ে দিও না মা। আমি আমি অসহায়, আমায় আমায় তুমি দুর্বল করে তুলো না মা। আমায় আমায় পুরো কি হলো পুরো কি হলো তোমার? কিছু নয় মা, কিছু নয়। হয়তো অভিশাপের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। না না না, ইতিহাসকে স্মরণ করার সঙ্গে সঙ্গে অল ইন্ডিয়া রেডিও নাটকে চলেছে সমাজের ক্লেদ, অপ্রাপ্তি আর বঞ্চনাকে তুলে আনার অতি গুরুত্বপূর্ণ কাজ। অভিনীত হয় নাটক ধর্মান্তর। রামজি জয় জয়
गैरूनाथ भैया। कौन रे? हे गैरूनाथ भैया। कौन रे? सुखदेव? हाँ। अरे सुखदेव क्या हो? क्या हो? तो हाঁপাচ্ছিস কেন तू? দাঁড়াও বলছি बैठो बैठो पहले बैठो। না আমি বসতে আসিনি। আমাকে তোমার কাটারিটা দাও, আমি তোমার কাঠ কেটে দিচ্ছি। लेकिन তুমি अंदर में जाओ, तुरंत जाओ। কেন? तुरंत जाओ না বলছি, নাইলে। আরে पहले হাতের কাজটা তো সারতে হবে, নাহলে তো বড় সরকার গুসা করবে। থামাও বলছি। কেন? আর কিছুক্ষণ দেরি করলে দুখনকে আর জিন্দা দেখতে পাবে না। क्या बोला? हाँ, তোমার জমিন वापस लेবার জন্য দুখন বড় সরকারের কাছে ফয়সালা করতে গিয়েছিল। इसलिए बड़े सरकार दुखनকে बहुत মারছে। নিজের আঁখে আমি সব দেখে এলাম। দুখনের নাক মুখ দিয়ে খুন বেরোচ্ছে। नहीं नहीं कभी नहीं, कभी नहीं। गैरू सुनो जाओ। गैरू भैया, अरे गैरू को पकड़ो और हाथे धरा लो कटारी। गैरू भैया फेंक दो कटारी, फेंक दो। अरे फेंको कटारी। देखो गैरू भैया पागलेর মতো कटारी ঘোরাচ্ছে। আমার বড় ডর লাগছে। रुक जाओ दुकाনের গায়ে হাত উঠাবে তো জানে শেষ করে দেবো। रुक जाओ। কি ও যে সত্যি বড় সরকারের দিকে কাটারি নিয়ে ছুটে যাচ্ছে, ऐसा मिजाज तो गैरूर আমি কোনোদিন দেখিনি। वो जन्म भीरू मानुस আছে, लेकिन आज वो धर्म और दिमाग बिल्कुल बदल हो गया। होशियार दुकान से हाथ उठाओ। होशियार। এভাবেই সময় ও সমাজের বিবর্তনকে নাটকের আকারে বারবার তুলে ধরেছে অল ইন্ডিয়া রেডিও। অনন্ত এই যাত্রায় আজও সঙ্গী প্রিয় শ্রোতারা। লক্ষ্য নিবদ্ধ সুদূরে, চেতনা গাঁথা থাকে বাস্তবের কঠিন প্রাকারে। অল ইন্ডিয়া রেডিওর 90 বছর উপলক্ষে শুনলেন রেডিও ফিচার বেতার নাটক ঐতিহ্যের কথকতা। গ্রন্থনা সুচিস্মিতা গুপ্ত এবং স্পন্দন দাস। শব্দ সম্পাদনা প্রসেনজিৎ নন্দী। রচনা ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। বহুজনের হিতে মিশে, বহুজনের সুরে ভেসে, অল ইন্ডিয়া রেডিও, অল ইন্ডিয়া রেডিও। সুর থেকে সুরে, কান থেকে কানে, প্রাণ থেকে প্রাণে, এমনি করেই ভরিও অল ইন্ডিয়া রেডিও, অল ইন্ডিয়া রেডিও। 90 বছরের পর ভালো রাখার শপথ, অল ইন্ডিয়া রেডিও, অল ইন্ডিয়া রেডিও, অল ইন্ডিয়া রেডিও, নানা রঙে 90।